নমস্কার বন্ধুরা, সাজবাতি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আশা করছি আপনারা রোমাঞ্চকর কোনো গল্প শুনতে নিশ্চয়ই ভালোবাসেন। সেহেতু আজ সাজবাতি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি প্রখ্যাত লেখক তপন বন্দ্যোপাধ্যায়ের বাঘের ডেরায় পৌঁছে। আশা করছি গল্পটা আপনাদের সকলের ভালো লাগবে। তো দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প। সরকারি ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে সুন্দরবনে ভ্রমণে যাওয়ার একটা ব্যবস্থা আছে, কিন্তু আমরা যারা সুন্দরবন এলাকায় চাকরি সূত্রে কাজ করেছি তাদের বরাতে কখনো জুটে যায় আরও রাজকীয় যাওয়া। প্রায় 40 বছর আগেকার একটা ঘটনা, কিন্তু আজও মনে হয় এই তো সেদিন কদিন আগেই যেন ওতপ্রোত হয়েছিলাম সুন্দরবনের কত কত জঙ্গলে। সেই সময় বহুবার সুন্দরবনের নানা এলাকায় ঘুরেছি, জল আর জঙ্গলের দেশটাকে চিনেছি একটু একটু করে। কিন্তু সেবার নামখানার ফরেস্ট রেঞ্জারের সৌজন্যে ঘোরার সুযোগ পেলাম সুন্দরবনে জঙ্গলের একেবারে ভিতরে যাওয়ার। তার মধ্যে একটি নরম জঙ্গল লথিয়ান, অন্যটি গরম জঙ্গল, সেটি কলস। গরম অর্থ যে জঙ্গলে বাঘ থাকে, যে জঙ্গল বন বিভাগের কাছে সমীহ করার মতো। লথিয়ান জঙ্গল নামখানা থেকে খুব কাছেই, কিন্তু কলস অনেকটাই দূরে, বলা যায় গভীর সুন্দরবন। কলস জঙ্গল মাইলের হিসাবে অনেকখানি দূর তা নয়, তবে রোমাঞ্চের যদি কোনো মাপকাঠি থাকে তবে সেই মাপকাঠিতে অনেকখানি। পশ্চিমবাংলার মানচিত্রের দক্ষিণে যে হিজিবিজি রেখা থাকে সেটাই বাস্তবে সুন্দরবন। এই গহন জঙ্গল চিরকালে রহস্যে ঢেকে রেখেছে মানুষকে, হাতছানি দিয়ে আমন্ত্রণ জানাই অ্যাডভেঞ্চার পাগলদের। সুন্দরবনের জঙ্গলে যেতে হয় নদীপথে। এখানকার সবকটা জঙ্গলেই তো এক একটা দ্বীপ। জঙ্গল ঘন, কিন্তু গাছগুলো তেমন উঁচু নয়, গড়ে 20 থেকে 30 ফুট তার উচ্চতা। উত্তরবঙ্গের তরাইয়ের উচ্চতার কাছে নিতান্তই শিশু। সুন্দরবনের জঙ্গলের চারিদিকে নদী বলে এসব জায়গা দুর্গম। তার উপর নদীতে প্রতিদিন দুবার জোয়ার ভাটা খেলে, ফলে জোয়ারের সময় জল ঢুকে যায় জঙ্গলের অনেক ভিতর পর্যন্ত। তাতে সারা বছর কর্দমাক্ত হয়ে থাকে গোটা দ্বীপ। তখন সদ্য আলাপ হয়েছে নামখানা ফরেস্ট রেঞ্জের রেঞ্জার মিস্টার খাস্তগিদের সঙ্গে। খুব আলাপি মানুষ, দরাজ হৃদয়ের। অনেক দিন ধরে উস্কোচ্ছিলেন, চলুন একদিন দেখেই আসি কলস জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগারের রেজর্ট। বরাত ভালো থাকলে তেনাদের দেখাও পেতে পারেন। দেখা না পান অন্তত তেনাদের ডাক বা গায়ের গন্ধ কিছু একটা জুটে যাবে নিশ্চয়ই। মনের মধ্যে সেই অদৃশ্য বাঘের উপস্থিতি কি জানি কেন ছুঁয়ে গেল সেই মুহূর্তে। বাঘ সর্বদাই মনে উত্তেজনার খোরাক যোগায়, কি ছোট কি বড়, সবাইকার মনে। মিস্টার খাস্তগির কথায় কথায় জানালেন জঙ্গল তদারকি ও সুন্দরবনের বিট অফিসগুলোতে মাস পয়লার বেতন বিতরণ করতে যান। নামখানা থেকে পাথর প্রতিমা কুলতলি পেরিয়ে হেরোভাঙার দিকে পথে ঠাকুরান নদীর বিশাল তরঙ্গ পেরিয়ে মাথলার মুখে বায়ে চুলকাটি জঙ্গল ও ডাইনে কলস জঙ্গল। মধু সংগ্রহকারী বা মইলে বা কাঠুরেদের মুখে শোনা ছিল কলসে এখনও বাঘের ডাক শোনা যায় প্রতিনিয়ত। মাটিতে অনবরত তাদের পায়ের ছাপ, আর সন্ধ্যের লগ্নে বা ভোরের দিকে জঙ্গলের ভিতরে মিঠে জলের পুকুরে তার জল খাওয়ার আনাগোনা। সেই লোভে অনুভব করি জঙ্গল দেখতে বেরিয়ে পড়ার টান। না,
বাঘের দেখার লোভে নয়, যদি লঞ্চ থেকে অন্তত একবারও বড় মিয়ার দর্শন লাভ হয়। অতএব এক শীত স্নিগ্ধ সকালে দুদিনের সফরে বেরিয়ে পড়া গেল নামখানা ঘাটের উদ্দেশ্যে। রেঞ্জার ছাড়াও আমাদের সঙ্গী ছিলেন রেঞ্জার সাহেবের এক নিখিল মামা। ঢাউস চেহারা তার, নাকের নিচে বুরুষের মতো কাঁচা পাকা মস্ত গোঁফ, নীল জিন্সের ওপর সাদা আর নীল স্ট্রাইপের ওপর টি শার্ট, তাতে বেশ ইয়াং লাগছে তাকে। কাঁধে ঝোলানো একটা পুরনো দিনের রাইফেল। জানা গেল তিনি একসময় জঙ্গলে জঙ্গলে ঘুরতেন শিকার করতে। হাতে নাকি বেজাইটি। যাচ্ছি গহন জঙ্গলে, সঙ্গে একটা রাইফেল থাকা ভালো। কাকদ্বীপ থেকে জিপে নামখানা, সেখান থেকেই নদীপথের যাত্রা শুরু। নামখানা ঘাট বেশ বর্ণময়। নদীর নাম হাতানিয়া দুরানিয়া। ঘাটের লম্বা জেটি ঘিরে অপেক্ষামান সার সার লঞ্চ। তাদের মধ্যে আছে সেচ দপ্তর ও বন বিভাগের অনেকগুলি অহংকারী লঞ্চ। অহংকারী কেননা তাদের রক্ষণাবেক্ষণ হয় বহু অর্থ ব্যয় করে। তাছাড়া মহকুমা শাসকের অধীনে আছে বেশ কয়েকটি স্টিমার ও লঞ্চ। আরও আছে পুলিশ বিভাগের লঞ্চ। তাদের গম্ভীর উপস্থিতির পাশে পাশে মাঝি মাল্লাদের হাড়ডাকে সরগরম হয়ে থাকে রঙিন পালতোলা মজবুত কেবিনওয়ালা বোট ও ছোট ছোট ডিঙির রাশি। আমাদের যাত্রা বন বিভাগের বনরানী লঞ্চে। সেই সুদৃশ্য ও আরামদায়ক লঞ্চে উঠতেই ফরেস্ট রেঞ্জার বললেন, কলস যেতে তো সন্ধ্যা হয়ে যাবে, তার আগে যাওয়ার পথে আপনাকে একটা সারপ্রাইজ দেবো মিস্টার ব্যানার্জি। কী সারপ্রাইজ তা অবশ্য তখনই ভাঙলেন না ফরেস্ট রেঞ্জার। উত্তেজনা দমন করতে হয় তখনকার মতো। বন বিভাগের লঞ্চ হাতানিয়া দুনিয়ার ঢেউ ছড়িয়ে ক্রমে বাড়তে থাকে তার গতি। পূবে বা দক্ষিণের হাওয়া থাকলে লঞ্চে শুরু হয় দোল। ডেকের ওপর বেতের চেয়ারে আরাম করে বসে অনুভব করছি হাওয়ার দাপট। লঞ্চ দুলছে ঠিকই, কিন্তু মাঝবয়সী সারেং খুবই চালাক চতুর। শক্ত হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ভাটার সপ্তমুখীর মাঝে কোথায় চোরাচড়া আছে তা বাঁচিয়ে চলেছে গন্তব্যের দিকে। পার হয়ে যাচ্ছে নদীর দুপাশে একের পর এক দ্বীপ, তার চারপাশে উঁচু বাঁধ, ভিতরে ধানের মাঠ ও কোথাও কোথাও লোকালয়। হাতানিয়া দুনিয়া নদী বরাবর কিছুক্ষণ এগোলে ডাইনে লোথিয়ান জঙ্গল, বায়ে প্রেন্টিস আইল্যান্ড। দুদিকেই ঘন জঙ্গল ঝুঁকে আছে নদীর স্রোতের মধ্যে। ঘড়িতে নজর ফেলে দেখি ইতিমধ্যে অনেকখানি সময় অতিক্রান্ত। রেঞ্জারের সুদৃশ্য লঞ্চ বনরানী লোথিয়ানের ঘাটে পৌঁছতে সময় নিয়েছে 2 ঘন্টা। নদী অতপর রওনা দিয়েছে সপ্তমুখী বরাবর। আমাদের প্রথম গন্তব্য লোথিয়ান জঙ্গল। এখানেই রেঞ্জার সাহেব দেবেন তার প্রথম সারপ্রাইজ। লঞ্চ তার মুখ ঘুরিয়ে ল্যান্ড করল ডান দিকের সবুজ ঝোপঝোপ চেহারার জঙ্গলের জেটির কাছাকাছি। আমরা ডেকের ওপর উঠে দাঁড়াই লোথিয়ান জঙ্গলের জেটিতে নামব বলে। কিন্তু নামব কি? এখন ভাটার লগন। অনেকখানি জল নেমে যাওয়ায় জেটির মুখে বেশ কিছুটা চড়া। লঞ্চের শরীর প্রায় 5 ফুট জল ডুবে থাকে বলে জেটি পর্যন্ত পৌঁছাতে পারল না লঞ্চটা। কাছাকাছি একটা মাছের নৌকো ছিল। মাছ ধরা শেষ করে তারা তখন উদ্বেগ করছে নামখানা ফেরার। তাকেই ডাক দিলেন রেঞ্জার সাহেব। এই যে ভাই, আমাদের একটু পার করে দাও না। ওই যে জঙ্গলের কিনারে গরান গাছের লম্বা জেঠি দেখা যাচ্ছে, ওইখানেই যাব আমরা। জলে জঙ্গলে ঘুরে বেড়ায় এসব নৌকা, সঙ্গে বেড়াজাল। ছইয়ের ভেতরে থাকে কম করে হপ্তার খাবার রসদ, রান্নার সরঞ্জাম। রেঞ্জারকে এ তল্লাটের সবাই চেনে। তাকে ডেকের ওপর দেখার সঙ্গে সঙ্গে সম্ভ্রম করে আমাদের সবাইকে নামিয়ে নিল নৌকোয়। তারপর উজান ঠেলে এগিয়ে যেতে লাগলো কিনারের দিকে। দক্ষিণে তুখোর হাওয়ায় ডিঙি টালমাটাল। ভাগ্যিস ডিঙিতে চড়া অভ্যেস ছিল, তাই বেশ উপভোগ্য হয়ে উঠল
সপ্তমুখী ঢেউয়ে ডিঙি নৌকোর নাচ। মাত্র এক হাঁটু জল, ক্রমে বইটা ঢেকে গেল মাটিতে। অতপর লগি ঠেলে ঠেলে ডিঙি নৌকো পৌঁছে গেল জেটিতে। একেবারে নতুন তৈরি গড়ান কাঠের লম্বা জেটি নদীর ভেতর থেকে ডাঙায় সেদিয়ে গেছে সোজা। যেখানে মাটি সেখান থেকে বন বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে নতুন বাঁধ। জঙ্গলের বুক চিরে গহন বনের মধ্যে এগিয়ে গেছে সেই বাঁধ। রেঞ্জার সাহেবকে বললাম, রেঞ্জার সাহেব, বাঁধ সব একেবারে হালের তৈরি মনে হচ্ছে। এর আগে লথিয়ানের পাশ দিয়ে তো বহুবার ঘোরাফেরা করেছি, কই নজরে পড়িনি তো। রেঞ্জার একটু হেসে বললেন, ঠিকই অনুমান করেছেন। এই তো কাজ এখনো চলছে, দেখছেন না? বাঁধের দুপাশে সবে কাটা হয়েছে গাছ, এখনও আধ শুকনো হয়ে পড়ে আছে দুদিকে। রেঞ্জার সাহেবের আসার খবর বোধহয় হাওয়ায় চলে আসে তার রাজত্বে। জেটির শেষে তার অপেক্ষায় বিট অফিসার, ওয়াচার, সেপাই সবাই, সেই সঙ্গে যারা কাজ করছে সেই লেবাররা। যেটি পার হয়ে কিছুক্ষণের মধ্যে বাঁধ বরাবর হেঁটে আমরা ঢুকে পড়ি অসার জঙ্গলে। বাঁধের দুপাশে জলে ভেজা মাটি। ভরা কোটাল পার হয়েছে কদিন আগে। কোটালের জল জঙ্গলের ভিতর বহুদূর ঢুকে ভিজিয়ে দিয়ে গেছে জঙ্গলের বুক। বাঁধের দুপাশে ঘন জঙ্গল। সুন্দরবনের কয়েকটি বিশেষ গাছ যারা নোনা জলে বেঁচে থাকতে পারে সেরকম লম্বা লম্বা গাছ সবুজ ভেলভেটের ছাতার মতো ঢেকে আছে সমস্ত দ্বীপটা। বাঁধের ওপর হাঁটতে হাঁটতে রেঞ্জার সাহেব বললেন, বছর আগে মাঝি মাল্লারা নাকি বাঘের গর্জনে শুনেছে এই বনের ভেতর। তারা দেখেছে নদীর কিনারে নরম মাটিতে বাঘের পায়ের ছাপ। গা ছমছম করে ঘন জঙ্গলের ভেতর এমন আচমকা উক্তিতে। বলে উঠি, তাই নাকি? আর এখন? বন বিভাগের হিসাব অনুযায়ী এখন এ বনে বাঘের চিহ্ন নেই আর। নিশ্চয়ই মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় তারা নদীতে সাঁতার কেটে সেদিয়ে গিয়েছে আরও গভীর জঙ্গলের দিকে। বেশ কয়েক বছর কোনো পায়ের ছাপ দেখতে না পাওয়ার ফলেই এই জঙ্গল দখল নিতে পেরেছে বন বিভাগ। অন্য কোনো জন্তু জানোয়ার? আমার লোকজন গত 2-3 মাস এই বাঁধ তৈরি করেছে, জেটি তৈরি করেছে, আর একটু এগুলোই দেখতে পাবেন বানানো হয়েছে নতুন একটা টাওয়ার। 2-4টে মোরগ ছাড়া আর কিছুই নেই এখন। তবুও নিশ্চিত হতে পারলাম না। ছমছম করতে লাগলো গা। সামনে পেছনে যেদিকে তাকাই অসার জঙ্গল। মানুষজনের দৌড়াতে তেনারা নিজেদের দখল ছেড়ে চলে গেলেও সাঁতার কেটে ফিরে আসতে কতক্ষণ? সুন্দরবনের বাঘ সাঁতরে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার গল্প তো এদিকে হামেশা শুনতে পাই। ধৈঞ্চি বা কলস জঙ্গলের দ্বীপ কি এখান থেকে খুব বেশি দূরে? কিন্তু বাঁধ বরাবর একটু এগোতে আমার বিস্ময়ের পালা। জঙ্গলের ভিতর অনেকখানি জায়গা গোল করে পরিষ্কার করে ফেলা। সেই পরিষ্কার জায়গার একদিকে কাটা হয়েছে একটি চমৎকার পুকুর। ঠিক মাঝখানে একেবারে আধুনিকতম কায়দায় একটি সুদৃশ্য টাওয়ার, উচ্চতায় 20 ফুটের ওপরে। সজনেখালির টাওয়ারের চেয়ে অনেক অনেক চমৎকার। নদী থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে এমন একটা মনোজুড়োনো দৃশ্য। রেঞ্জার মুচকি মুচকি হাসছিলেন। কি অবাক করে দিয়েছি তো? বন বিভাগের কর্মী ছাড়া আপনি আর নিখিল মামাই 2 ব্যক্তি যারা আমাদের এই টাওয়ার দেখতে পেলেন। এখনও মন্ত্রীকে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। টাওয়ারটা এখনও রং করতে বাকি আছে কি না ভাবাই যায় না। নামখানা ঘাট থেকে এত কাছে এমন গা ছমছমে পরিবেশ। টাওয়ারের ওপর উঠতে আরও এক বিস্ময়। হঠাৎ বড় হয়ে গেল দিগন্ত। দেখতে পাচ্ছি অনেকটা দূর পর্যন্ত। গোটা লথিয়ান দ্বীপটাই তখন যেন হাতের মুঠোয়। সুন্দরবন এলাকায় বসবাস করতে করতে জেনে গেছি কোনটা গেওয়া, কোনটা কেওড়া,
কোনটা হেতাল বা কোনটা বাইন। সেই গাছগুলো ডাটাল চেহারা নিয়ে পাহারা দিচ্ছে এত বড় দ্বীপটা। সমস্ত দ্বীপের জঙ্গল তখন দেখাচ্ছে একটা বৃহৎ সবুজ ছাতার মতো। একটু দূরেই যেখানে জঙ্গলের শেষ দেখা যাচ্ছে সমুদ্র। বঙ্গোপসাগর তখন একেবারে খুব কাছে, যেন হাত বাড়ালেই তার ফিরোজা নীল জল। কিছুক্ষণ পরে টাওয়ার দেখা শেষ হলে আমরা ফিরে আসি বনরানীর কাছে। ততক্ষণে কিছুটা জোয়ার আসায় লঞ্চ চলে এসেছে জেটির কাছে। লঞ্চের খালাসিরা অপেক্ষা করছিল তাদের সাহেবের ফিরে আসার জন্য। লঞ্চের ডেক থেকে একটা কাঠের সিঁড়ি জেটির ওপরে বিছিয়ে দিতে আমরা একে একে উঠে আসি লঞ্চের ডেকের ওপর। সারেং প্রস্তুত ছিল। অমনি তীব্র স্বরে ভটভট শব্দ তুলে ঘুরিয়ে দিল লঞ্চের মুখ। লঞ্চ চলল পাথর প্রতিমার দিকে। একদিকে লোথিয়ান, অন্যদিকে প্রেন্টিস আইল্যান্ড ফেলে লঞ্চ তখন চলেছে সপ্তমুখী নদীর জল কেটে কেটে। সকালের নরম রোদ একটু একটু তীব্রতা ধারণ করেছে। ক্রমে দুপাশেই লোকালয়। নদীবাঁধের ওপাশে দেখা যাচ্ছে পৌষের হলুদ হয়ে আসা ধান। দূরে দূরে গাছে ঢাকা গ্রাম দেখা যাচ্ছে দুই একটা। পাথর প্রতিমার দ্বীপবহুল অঞ্চলে ঢুকে পড়ে লঞ্চ এখন গতি তুলেছে তার শরীরে। ইতিমধ্যে মধ্যাহ্নভোজনের সময় হয়। বন বিভাগের খালাসিদের মধ্যে কেউ কেউ রন্ধনশিল্পে অতি পটু। তাদের আঙুলের গুণে অচিরেই নিচের কেবিনের সামনে পাতা ডাইনিং টেবিল সেজে ওঠে গরম গরম সাদা দুধের সর চালের ভাত, ফুলকপির ডালনা, তোপসের ফ্রাই আর বাগদা চিংড়ি মালাইকারি সহযোগে লোভনীয় প্লেট। নিখিল মামা বেশ খাউনতে মানুষ। সাতখানা প্রমাণ সাইজের বাগদা খেয়ে ঢেকুর তুললেন মস্ত করে। আমাদের খাওয়ার মধ্যেই পার হয়ে যাচ্ছি এক একটি দ্বীপ। পরপর বনশ্যামনগর, জি প্লট, কে প্লট, ব্রজবল্লভপুর। রেঞ্জার একের পর এক দ্বীপে লঞ্চ ভিড়িয়ে তাদের বেতন দেওয়ার কাজ সারলেন অতি দ্রুততাই। সব ঘাটেই অপেক্ষা করছিল তার বাহিনী। শেষ লোকালয় সীতারামপুর, যার ধার ঘেঁষে এক ঘোষর জঙ্গল। ঘোষার অর্থে অতি ঘন। রেঞ্জার বললেন, ধৈঞ্চি হল লোকালয়ের সবচেয়ে কাছের দ্বীপ, যেখানে বাঘের আস্থানা। এই বাঘেরা কেউ কেউ খাবারের খোঁজে গিয়ে হাজির হয় ওপারের কোনো লোকালয়ে। তখনই তারা খবর হয়ে ওঠে সংবাদপত্রের পৃষ্ঠায় বা টিভির নানা চ্যানেলে। সীতারামপুরে ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিস। এখন জঙ্গল কেটে বিশাল অঞ্চলে কোকোনাট প্লান্টেশনের পরিকল্পনা রূপায়িত হচ্ছে। সজাগ পাহারায় আছে বিট অফিসার। একদল ওয়াচার অনবরত টহল দিচ্ছে নারকেল বনে। ততক্ষণে সন্ধে পেরিয়ে রাত। হ্যাচাক জ্বালিয়ে বিতরণ হলো সব্বাইকার বেতন। ইচ্ছা করলে এখানকার একটি বাংলোয় রাতটা কাটানো যেত। রেঞ্জার সাহেব প্রতিবারই তাই করেন, কিন্তু এবার আমাদের নিয়ে যাচ্ছেন অ্যাডভেঞ্চারে। লঞ্চ চলেছে এক নদী থেকে আর এক নদীতে। ইতিমধ্যে কত যে নদী পার হয়ে এলাম, কত যে লোকালয় ছুঁয়ে এলাম পথে, কত যে জঙ্গলের বুনো গন্ধে ওতপ্রোত হলাম কয়েক ঘন্টা। ঠাকুরানের মুখে যখন পৌঁছালাম তখন রাত 9টা। হিসেব করে দেখলাম প্রায় 13 ঘন্টা কেটে গেছে লঞ্চের কেবিনে বসে। সন্ধ্যের দিকে অন্ধকার ছিল, এখন জ্যোৎস্না উঠছে ধীর লয়ে। লঞ্চের সার্চ লাইনে যা দেখা যাচ্ছে তাতে শুধু জল জল আর জল। ইস, কি বিশালকার ঠাকুরান নদী! ঠিক সেই মুহূর্তে লঞ্চের গতিবেগ কমে যেতে রেঞ্জার সাহেব ব্যস্ত হয়ে বললেন, একলব্য, এখানে নোঙর করার দরকার নেই, ঠাকুরানটা পার হয়ে চলো। সারেং অবাক হয়ে বললেন, স্যার, এত রাতে ঠাকুরান না পার হয় ভালো। আপনি তো জানেন
এখানে জল ডাকাতরা রাত্রেবেলা ঘোরাঘুরি করে নৌকা নিয়ে। কখন কি হয় না হয় তার ঠিক আছে? নিখিল মামা তখন রেঞ্জার সাহেবকে বলছেন, সে কি রেঞ্জার সাহেব, রাতে কলসে থাকবো বলে তো এই প্রোগ্রাম। এখন নদী পার হয়ে রাত কাটাতে হবে। জ্যোৎস্না রাত্রিটাই তো মাটি। রেঞ্জার সাহেব তাতে উদবুদ্ধ হয়ে সারেংকে বললেন, একলব্য, আমাদের সঙ্গে তো একটা রাইফেল আছে, একজন সিপাহী সঙ্গে আছে, তার হাতেও তো একটা বন্দুক আছে। ডাকাত এলে তখন ভাবা যাবে, তুমি এগিয়ে চলো। সারেংকে বেশ ক্ষুব্ধ হতে দেখা গেল, কিন্তু কলস জঙ্গলে রাত্রিবাস করতে আসা কোনো ক্রমেই তার অন্যতা হতে দেওয়া চলবে না। একলব্য আবার ইঞ্জিনে বসা ড্রাইভারকে ঘন্টি নাড়িয়ে ইঙ্গিত করতে ইঞ্জিনের শব্দ গাঢ় হলো। লঞ্চ তখন হু হু করে পার হচ্ছে ঠাকুরানের বিশাল জলরাশি। তখন আকাশের চাঁদ উজ্জ্বল হয়ে উঠেছে ক্রমশ। জ্যোৎস্নার প্লাবনে ভেসে যাচ্ছে নদী, জল চিকচিক করছে। এই পটভূমিতে শুধু রোমাঞ্চিত হওয়াটাই স্বাভাবিক। যখন লঞ্চ ঠিক ঠাকুরানের মাঝ বরাবর, তখন আগে গিয়ে কোনো দিকে কুলের চিহ্নমাত্র নেই, শুধু ধোঁয়া আর ধোঁয়া। সে এক অদ্ভুত দৃশ্য। চলছি তো চলছি, কিন্তু ঠাকুরান পার হতে কি এই এত সময় লাগে? নিখিল মামা সংশয় সংশয় কণ্ঠে বললেন, কি হে রেঞ্জার সাহেব, বঙ্গোপসাগরে ঢুকে পড়লাম না তো? তাহলে তো সাড়ে সর্বনাশ। সারা রাত ধরে চললেও তো কুল খুঁজে পাবেন না। মিস্টার খাস্তগিরকেও চিন্তিত দেখা গেল, কিন্তু সারেং একলব্যর ওপর তার ঢের আস্থা। সারেং একটু ক্ষেপে আছে, তাকে এ সময় না ঘাটাটাই শ্রেয়। কিন্তু না, আমাদের আশঙ্কাকে সামুদ্রিক হাওয়ায় উড়িয়ে দিয়ে ঘণ্টা খানিকের মধ্যে লঞ্চ ঢুকে পড়ল একটা খালে। রেঞ্জার সাহেব স্বস্তির শ্বাস ফেলে জানালেন, এই খালটা ঠাকুরান ও মাতলার সংযোগ রক্ষাকারী খাল। এই খাল পার হলেই ও পাশে মাতলা নদী, সেখানেই কলস। ছোট্ট খাল, দুপাশে জঙ্গল ঝুঁকে আছে নদীর জলে। সেই ডালপালা কখনো ছুঁয়ে যাচ্ছে লঞ্চের ডেকো। লঞ্চ যখন তীরের কাজ ঘেঁষে চলেছে, তখন গেওয়া বা বাইনের গাছ হাত বাড়াতেই ছোঁয়া যাচ্ছে। জ্যোৎস্নায় দেখতে পাচ্ছি অদূরের হেতালের ছোট্ট ছোট্ট ঝোপ, কিছু বনঝাউ। জোয়ারে যতখানি জল জঙ্গলের ভিতরে ঢোকে, সব কাদা কাদা। টানা 14 ঘন্টা এ নদী ও নদী ঘুরে অবশেষে পৌঁছালাম যে জঙ্গলের কাছে। রেঞ্জার জানালেন, এটাই সেই বিখ্যাত কলস জঙ্গল। জঙ্গলের কাছাকাছি পৌঁছাতে একটা খাড়ির কাছাকাছি নোঙর করা হলো লঞ্চ। অবশ্য জঙ্গল সেখান থেকে অনেকটাই দূরত্বে। কলস জঙ্গলে বাঘ আছে, অতএব সবুজ গাছগাছালির মধ্যে চোখ চালিয়ে চেষ্টা করি তেনাকে কোথাও দেখা যায় কি না। বেশ শিহরণও হচ্ছে শরীরে। ভাবছিলাম বড় নদীতে নোঙর না করে খাড়ির মধ্যে ঢুকে নোঙর করা যায় কি না, তাহলে জঙ্গলের আরও কাছে থাকা যাবে। কিন্তু সারেং বলল, এত কাছে নোঙর না করাই ভালো, কারণ বাঘ ভালো সাঁতার জানে। কখন যে নিঃশব্দে সাঁতার কেটে আসে কে বা জানে। খাড়ির মধ্যে ঢুকতে চাইছিলাম, কেননা শুনেছি রাতের দিকে বাঘ নদীর ঘাটে জল খেতে আসে। অতএব খাড়ির কাছাকাছি থাকলেই বাঘকে মুখোমুখি দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। সুন্দরবনের এত ভেতরে এসে বাঘ না দেখে ফিরে যাওয়াটা কোনো কাজের ব্যাপার নয়। গন্তব্যে পৌঁছতে সারেংয়ের মেজাজ ততক্ষণে শরীফ। একগাল হেসে জানাই, তার 15 বছরের লঞ্চ জীবনে মাত্র একবারই বাঘের দেখা পেয়েছিল, তাও গোটা বাঘ নয়, একটা লেজের অগ্রভাগ মাত্র। তাই তার অভিজ্ঞতা বলে বাঘের দেখা পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। খুব বেশি লোকের ভাগ্যে বাঘ দেখা হয়ে ওঠে না। রেঞ্জার সাহেব একটু হেসে বললেন, একলব্য কথাটা খারাপ বলেনি। আমারও তো এখানে 5 বছরের উপরে চাকরি হয়ে গেল, এখনও চাক্ষুষ করে উঠতে পারিনি দক্ষিণ রায়ের সেই বাহনকে। আসলে কি জানেন,
বাঘ দেখব এরকম ভাবাটাই রোমাঞ্চের। বাঘ দেখা মোটেই নিরাপদ নয়। ততক্ষণে থেমে গেছে লঞ্চের একটানা ঘড়ঘড় শব্দ। ইঞ্জিন নিশ্চুপ হতে অমনি কানে যায় রকমারি পাখির ডাক। কিন্তু আমরা তো পাখির ডাক শুনতে আসিনি, তাই উৎকর্ণ হয়ে রইলাম। রাত গভীর হলে সারেং এসে জানালো, স্যার, কান পাতুন ভালো করে, হরিণ ডাকছে। হরিণ? সত্যিই তো, জঙ্গলের ভিতর থেকে একটা দারুণ মধুমাখানো সুর ভেসে আসছে। কিন্তু আমরা হরিণ নয়, বাঘের ডাক শুনতে চাই। আমার তখনও বিশ্বাস নিশ্চয়ই রাতের কোনো এক সময় তেনারা আসবেন জল খেতে। অতএব ডিনারের আগে এক কাপ গরম চা হাতে নিয়ে ডেকে চেয়ারে বসে থাকি নিখিল মামা আর রেঞ্জার সাহেবের সঙ্গে। অনেক রাত পর্যন্ত লঞ্চের ডেকে বসে কাটালাম, কিন্তু কি বরাত, নিষ্ফল সেই প্রতীক্ষা। একটু পরে চাঁদ আরও উজ্জ্বল হয়ে উঠল। জ্যোৎস্নার চাপড় চুপুর হয়ে ভেসে গেল লঞ্চের ডেক। চারপাশে নদী জঙ্গল সব মিলিয়ে এমন চমৎকার দৃশ্য যে বাঘ না দেখার কষ্ট ভুলে গেলাম সেই মুহূর্তে। কিন্তু একটু পরেই হঠাৎ জলে চকাশ চকাশ শব্দ হতে প্রায় হুমড়ি খেয়ে পড়লাম। দেখি বাঘ নয়, একদল সাদা ধবধবে হরিণ এসে জল খাচ্ছে জঙ্গলের কিনারে। ছোট বড় মিলিয়ে 4টি। কি ফুটফুটে চেহারা তাদের। জলজ্যান্ত একটা বিপুলাকার লঞ্চ অনতি দূরে দাঁড়িয়ে রয়েছে দেখেও কোনো ভ্রুক্ষেপ নেই। জঙ্গলে এমন স্বাধীনচেতা হরিণের দল দেখে আমরা চমৎকৃত। ওদের মনে হয় একটুও ভয় নেই, বরং আমরাই ভয় পাচ্ছিলাম। বুঝি হঠাৎ একটা বাঘ এসে ওদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। হরিণগুলো জল খেয়ে বনে ফিরে যাওয়ার পর বাকি রাত আমরা ডেকের ওপরেই বসে কাটাই। কিন্তু না, বাঘ আর আসবে না। নিখিল মামা রেঞ্জার সাহেবকে দুও দিতে বললেন। কলস জঙ্গলে বাঘ নেই বাপু, তোমরা মিছিমিছি রাত জাগালে। ডেকের ওপর চেয়ারে হেলান দিয়ে থাকতে থাকতে ভোর রাতের দিকে আমরা ঘুমিয়ে পড়ি। এক সময় ঘুম ভাঙতে বেলা 8টা। চা খেয়েই নিখিল মামা বললেন, চলো রেঞ্জার সাহেব, আমরা এবার কিনারে নামি, ঘুরে ফিরে দেখি জঙ্গলটা। এদিকটায় বেশ বালি আছে, পায়ে কাদা লাগার ভয় নেই। কিন্তু সত্যিই যদি বাঘ আসে? যাবেন না স্যার, এই জঙ্গল ভালো নয়। নিখিল মামা কাঁধে বন্দুকটা ঝুলিয়ে বললেন, আমিই তো আছি, বাঘের মহড়া নিতে পারবো নিশ্চয়ই, তোমার সঙ্গে সিপাহী আছে। রেঞ্জার সাহেব বিড়বিড় করে বললেন, নিখিল মামা, বাঘ সামনে এলেও বন্দুক চালাবেন না, বাঘ মারায় নিষেধ। নিখিল মামা মানতে চাইলেন না, বললেন, কিন্তু আত্মরক্ষার্থে তো বন্দুক চালানো যায়। তাও যায় না নিখিল মামা, জঙ্গলে এভাবে যাওয়া তো নিয়ম বিরুদ্ধ। কিন্তু তখন সমবেত চাপে রেঞ্জার সাহেব চুপ করে থাকায় শ্রেয় মনে করলেন। আমরা সবাই মিলে জঙ্গলের ভিতর সেধিয়ে যাই। রীতিমতো কাঁপছি উত্তেজনায়। একদম গরমচট জঙ্গলের ভিতরে পা রাখছি, প্রবল হঠকারীর মতো। পায়ে পায়ে অনেকটা ভিতর পর্যন্ত চলে যাই। চারপাশে কত নাম না জানা গাছ, কিছু কিছু চেনা, কেওড়া, বাইন, গেও। এছাড়াও এখানে চারিদিকে বনঝাউ। বনঝাউয়ের ডালে 2টো বিশাল সাইজের মৌচাক। ঝাউয়ের বনে মৌমাছির গুনগুন শব্দও কানে আসে। কিন্তু রেঞ্জার সাহেব বললেন, এই শব্দ ঝাউ পাতার। ঝাউয়ের মিহি পাতায় বাতাস বয়ে গেলে এরকম সুরেলা শব্দ শুনতে পাওয়া যায়। পরক্ষণে নিখিল মামা ঝোপের মধ্যে কি এক সরসর শব্দ শুনে ওরে বাপরে বলে লাফিয়ে উঠে সরে যায় নিরাপদ দূরত্বে। চমকে উঠে দেখি কালো ফিনফিনে চেহারার একটা সাপ। নিখিল মামা হিসিস করে বললেন, ভেরি পয়জনাস। হেতালের বনে
এরকম একটি বিষধর সাপের সরসর সরে যাওয়ার দৃশ্য দেখে ছাদ করে ওঠে বুকের ভেতর। রেঞ্জার সাহেব বললেন, লোকে বলে সুন্দরবনের জঙ্গলে পায়ে পায়ে মৃত্যু, আর বেশি না যাওয়াই ভালো। কিন্তু আমাদের মাথায় তখন যেন অ্যাডভেঞ্চারের প্রবল নেশা। ভিতরে ঢুকছি তো ঢুকছি, হঠাৎ ঝোপঝাড় ঠেলে সশব্দে ছুটে গেল ধূসর রঙের কিছু একটা। কি ওটা? ওটা একটা বনশুয়োর। নিঃশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আবার বুকের মধ্যে ফিরে পেলাম বাতাস। হাঁটতে হাঁটতে বোধ হয় 1 কিলোমিটার মতো ঢুকে এসেছি। হঠাৎ দেখি একটা পুকুর, তার অর্ধেক জল ভর্তি। পুকুরের কিনারে যেতে রেঞ্জার সাহেব বললেন, এই পুকুরগুলো কাটা হয়েছে আমাদের দপ্তর থেকে। চারিদিকে নদীনালায় নোনা জল, কিন্তু এই পুকুরের জল মিষ্টি। কেন তা ব্যাখ্যাও করলেন তিনি বললেন, সুন্দরবনের বাঘ নোনা জল খায় বলেই তার প্রকৃতি এত হিংস্র। তাদের হিংস্রতা কমানোর লক্ষ্যেই মিষ্টি জল খাওয়ানোর ব্যবস্থা করেছে বন বিভাগ। তার বিবরণের মধ্যে হঠাৎ আমার চোখে পড়ে নদীর কিনারে সারি সারি পায়ের ছাপ। চমকে উঠে বলি, দেখুন তো রেঞ্জার সাহেব, ওগুলো কিসের ছাপ? হরিণ কি? নিখিল মামা তৎক্ষণাৎ বললেন, মাই গুডনেস, হরিণের পায়ের ছাপ তো আছেই, কিন্তু তার পাশে এ তো বাঘের পায়ের টাটকা ছাপ। রেঞ্জার সাহেব, আর একটু এখানে থাকার মতো নয়, চলো লঞ্চে চলো। বলতে বলতে তিনি তার কাঁধের রাইফেল তুলে নিলেন 2 হাতে। রেঞ্জার সাহেব চমকে উঠে কণ্ঠ নামিয়ে বললেন, ঠিকই বলেছেন মামা, চলুন চলুন। সারেন ঠিকই বলেছিল, ভেতরে যাওয়া ঠিক হবে না। বুঝতে অসুবিধা হয় না, আমরা পৌঁছে গেছি রয়্যাল বেঙ্গলের খাস ডেরায়। তৎক্ষণাৎ পা চালিয়ে ফিরতে থাকি নদীর দিকে। দ্বীপের ভেতর ঢোকার সময় ছিল এক ধরনের রোমাঞ্চ, কিন্তু ফেরার পথে উস্কে উঠছে প্রবল ভয়। কথাই বলে, বাঘের দেখা আর সাপের লেখা। একবার বাঘের মুখোমুখি হলে আর বেঁচে ফিরতে হবে না। সঙ্গের সিপাহীটি তার হাতের বন্দুক বাগিয়ে বলল, স্যার, আমি যখন আছি আপনাদের ভয় নেই, সাবধানে পা ফেলুন। কিন্তু বিপদের মুহূর্তে ফেরার পথ সবসময় খুব দীর্ঘ হয়। মাতলা দেখা আর পাচ্ছি না যেন। তাছাড়া পথ তো সহজ নয়, ঝোপঝাড় ঠেলে এগোতে হচ্ছে, ভিজে ভিজে মাটি পার হয়ে। কিছুক্ষণের মধ্যেই মাতলা দেখা পেতে একটু স্বস্তি। খালাসিরা প্রস্তুত ছিল। তৎক্ষণাৎ বিছিয়ে দিল কাঠের সিঁড়ি। ধূপধাপ করে উপরে উঠতে এতক্ষণ সবার মুখে প্রাণপণে ফিরে পাওয়ার হাসি। সেদিনের সেই অ্যাডভেঞ্চার বোধ হয় আমার জীবনের বিপন্নতম। একটা বিষধর সাপের সরসর করে পার হয়ে যাওয়া, একটি বুনো শরীরের চমকিত দেখা দিয়ে পালানো, সব কিছুর মধ্যে বোধ করছিলাম সাংঘাতিক ভয় আর রোমাঞ্চ। কিন্তু সবচেয়ে দম আটকানো দৃশ্য সেই মিঠে পুকুরের তীরে বাঘের টাটকা পায়ের ছাপ, হরিণের পায়ের পাশাপাশি। বাঘ দেখা হয়নি আমাদের। অবশ্য লঞ্চ থেকে জঙ্গলে ঢোকার পর কেউই আর বাঘ দেখতে চাইনি আমরা। শেষ হলো আজকের গল্প বাঘের ডেরায় পৌঁছে। আশা করছি এই রোমাঞ্চকর গল্পটা আপনাদের সকলেরই ভালো লাগবে। পরবর্তী ভিডিওগুলো দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন সাজবাতি স্টুডিও। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।